Hello, everyone. I'm delighted to welcome you all on today's panel discussion arranged by Dream USMLE. This Zoom session is live on our Dream USMLE Facebook page. Please share this link with others and join us on both platforms. This session is moderating by me, Dr. Tasneem, and with me, Dr. Shabnaz. We will be collecting questions throughout the session, and we will address all your questions toward the panelists in our question answer session. So please feel free to, to drop your questions in the comment box. And today we have our esteemed panelist, Dr. Amit Das, who is doing fellowship in nephrology department in St. Louis University of Hospital. We are very much excited and privileged to have Dr. Amit Das with us. And we hope that we will explore about the pre-residency fellowship and we will get a lot of information from Amit Das today. Thank you, Dr. Amit Das, for joining us today. And please take the platform and share your thoughts with us. And thank you once again. Thank you so much for inviting me for this very important session. And I'm truly delighted to be here. Thank you. So I'm sharing my screen here. I'm sharing my screen. Can you see my screen? Yeah, yeah, we can see it. Okay, so ডক্টর তাসনিম যেটা বললেন যে আমি হচ্ছি অমিত দাস, আই এম এ নেফ্রোলজি ফেলো ইন সেন্ট লুইস ইউনিভার্সিটি হসপিটাল, মিজোরি। সো আমাদের আজকের টপিক হচ্ছে গিয়া ইন্ট্রোডাকশন টু দ্য প্রি রেসিডেন্সি ফেলোশিপ। সো এট ফার্স্ট স্ক্রল হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। সো এট ফার্স্ট আমি যেটা বলতে চাচ্ছি যে হু এম আই। সো যেটা আগেই বললাম যে আমার নাম অমিত দাস, আমি born and raised in Bangladesh, and currently I'm a Canadian citizen, and আমি হচ্ছি একজন মেডিকেল গ্রাজুয়েট ফ্রম বাংলাদেশ, এবং আমি পোস্ট গ্রাজুয়েট এমডি করেছি হেপাটোলজিতে ফ্রম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি বাংলাদেশ। তারপর আমি বাংলাদেশে কাজ করি একজন হেপাটোলজি অ্যাটেন্ডিং হিসাবে, এবং তারপরে আমি 2018 সালে আমি কানাডা মুভ করি বিকজ অফ মাই ফ্যামিলি রিজন। এবং 18 সাল থেকে এখন পর্যন্ত আমি বিভিন্নভাবে এনগেজ ছিলাম রিসার্চ এবং ক্লিনিক্যাল এইসব ব্যাপার নিয়ে। এবং দেশে থাকতে আমার যেটা ইউনিক রিসার্চ ওয়ার্ক ছিল, যেটা হচ্ছে এটা কিটিনিস 3-like-1, একটা হচ্ছে এটা নোবেল বায়োমার্কার অফ হেপাটিক ফাইব্রোসিস, এবং এটা রিসার্চ ওয়ার্ক ছিল হেপাটাইটিস বি ভাইরাস রিলেটেড কম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ পেশেন্টদের উপর। এবং এই রিসার্চ ওয়ার্কটা ছিল প্রথম রিসার্চ ওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড যেখানে বি ভাইরাস রিলেটেড পেশেন্টের উপরে কিটিনিস 3-like-1 এর স্কোরিং দেখা হয়েছিল। তারপর আমি এই রিসার্চ ওয়ার্কটা আমি এশিয়া প্যাসিফিক অ্যাসোসিয়েশন অফ স্টাডি অফ লিভার ডিজিজ, যেটা দিল্লি ইন্ডিয়াতে হয়েছিল, সেখানে প্রেজেন্ট করেছি, এবং ওখানে আমি ইয়াং ইনভেস্টিগেটর অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তারপর আমি যখন কানাডা চলে আসি, তখন আমি মেয়ো ক্লিনিকে একজন রিসার্চার হিসাবে জয়েন করি, এবং ওখানেও একটা অ্যাবস্ট্রাক্ট আমি পাবলিশ করি, যেটা ইন্টারন্যাশনাল লিভার কংগ্রেস ইন লন্ডন, ইউনাইটেড কিংডম, ওখানে পাবলিশ হয়েছিল। তো এটা বলার কারণ হচ্ছে গিয়া I was a clinician. At the same time, I was a researcher. And still I'm a researcher and a clinician. In the meantime, আমি ECFMG সার্টিফাইড হই, যেটা সবাই জানে, ইনক্লুডিং স্টেপ 1, স্টেপ 2, এবং আমি স্টেপ 3ও কমপ্লিট করি। এবং আমি রেসিডেন্সিতে ট্রাই করি। এট লাস্ট আমি নেফ্রোলজি ফেলোশিপে জয়েন করি ইন সেন্ট লুইস ইউনিভার্সিটি হসপিটাল ইন
from July 1, 2024. So এটা হচ্ছে আমার in short biography regarding my clinical experience and my research experience and what I am now. এটা বলার কারণ হচ্ছে গিয়া যে আমেরিকাতে রেসিডেন্সি বা ফেলোশিপ আমরা যেটাই পার্সু করি না কেন, আমাদের এইরকম একটা ক্লিনিক্যাল এবং রিসার্চ একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই। ওকে, সো নাও আমার যে প্রেজেন্টেশনটা সেটা আমি ডিজাইন করেছি, আমি কিছু কোয়েশ্চেন পেয়েছি যেটার উপরে আমি ডিজাইন করেছি। হ্যাঁ, তো ফার্স্ট কোয়েশ্চেন ছিল এরকম যে ক্যান ইউ ব্রিফলি এক্সপ্লেইন হোয়াট এ প্রি রেসিডেন্সি ফেলোশিপ ইজ and how it differs from traditional residency or fellowship training. So এটার আনসার হচ্ছে গিয়া প্রি রেসিডেন্সি ফেলোশিপ হচ্ছে গিয়া রেসিডেন্সি করার আগে কিছু ফেলোশিপ অপরচুনিটি আছে ইউএসএ তে। এটাই হচ্ছে প্রি রেসিডেন্সি ফেলোশিপ। সাধারণত যেটা ট্রেডিশনালি হয় যে রেসিডেন্সি করার পরে আমরা ফেলোশিপে ঢুকি বিভিন্ন স্পেশালাইজেশনের জন্য, কিন্তু রেসিডেন্সি করার আগেও ফেলোশিপে ঢোকা যায় ইউএসএ। তো সেটার কিছু ক্রাইটেরিয়া আছে যেটা আমি পরে বলতেছি। Who can get the chance to enter into fellowship before residency? সেটা কিছু ক্রাইটেরিয়া আছে, বাট there is a huge opportunity to be a fellow before residency in USA. এখন এটা ডিফারেন্ট কিভাবে হয়? ডিফারেন্ট হচ্ছে একটাই, যে এই রেসিডেন্সি এই ফেলোশিপটা আমরা করছি রেসিডেন্সির আগে। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। আদার দেন দিস there is no difference. Believe me, এর আগে কোনো ডিফারেন্স নাই। You will be treated as a fellow. It doesn't matter যে রেসিডেন্সি করা আছে কিনা ফেলোশিপে ঢোকার। সো there is no difference. শুধু চান্স পাওয়াটার মধ্যে কিছু ডিফারেন্স আছে, যে কে চান্স পাবে প্রি রেসিডেন্সি ফেলোশিপে আর কাকে নেওয়া হবে না। তো যেটা আমি রিকোয়ারমেন্টটা পড়ে বলতেছি, এটাই হচ্ছে গিয়া এই কোয়েশ্চেনের আনসার। তারপরে হচ্ছে গিয়া এবং ফেলোশিপ করার পরে কিছু কিছু অব্লিগেশনস আছে যাদের প্রি রেসিডেন্সি ফেলোশিপ হয়, এটা আমি পরে বলতেছি। এটাই হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। তারপর হচ্ছে হোয়াট আর দ্য মেইন বেনিফিটস অফ পারসিউইং এ প্রি রেসিডেন্সি ফেলোশিপ ফর আইএনজিস। হিউজ বেনিফিট। আমি যেটা বলতেছি যে এটা কেউ চিন্তা করতে পারবে না যে প্রি রেসিডেন্সি ফেলোশিপের গুরুত্ব একজন আইএনজির জন্য কতটুকু। যেমন আমিও কিন্তু এই কিছুদিন আগেও কিন্তু এই মাইকের ওই পারে ছিলাম, এরকম অডিয়েন্স হিসাবে আমি অনেকগুলো প্রোগ্রামে জয়েন করেছি, ইভেন মাসুদ ভাইয়েরও বিভিন্ন প্রোগ্রামে আমি জয়েন করেছি। তো এটা হয় কি যে আমি যখনই কোনো রেকগনাইজড অথরাইজড কোনো প্রোগ্রামে জয়েন করব, সেটা আমাকে ফার্স্ট যে বেনিফিটটা হচ্ছে গিয়া এটা আমরা ইউএস মেডিকেল সিস্টেমে নিজেকে ইনকর্পোরেট করতে পারতেছি। দিস ইজ দ্য utmost benefit of a pre-residency anything. যেমন হতে পারে এটা একটা ইন্টার্নশিপ, এটা হতে পারে একটা ইনপেশেন্ট কেয়ারিং কোনো একটা কোনো এক্সটার্নশিপ, তো এগুলো হতে পারে। এবং প্রি রেসিডেন্সি ফেলোশিপ হচ্ছে গিয়া একেবারেই কোর ওয়ার্কার লাইক এ হেলথ কেয়ার প্রফেশনাল। সো এটা ইমেন্স বেনিফিট, এবং যেটা সেম এজ এ ফেলো এজ এ রেসিডেন্ট একইভাবে কাজ করতেছে। So you know the environment, you know the attendings, you know the other residents, you know the patients, you know the EPIC, you know how to navigate EPIC, you know the hospital, you know the culture. So everything as a fellow, যেটা রেসিডেন্সিতে হওয়ার কথা সেটা আপনি রেসিডেন্সি হওয়ার আগেই ফেলোশিপে সেটা আপনি গেইন করতে পারবেন। সো এর থেকে বেনিফিট আর কি হতে পারে, তাই না? তো এটা হচ্ছে গিয়া বেনিফিট অফ পারসিউইং প্রি রেসিডেন্সি ফেলোশিপ। এখন আমি যেমন আমার পার্সোনাল জার্নি, what helped you secure a pre-residency fellowship
and what steps did you take to prepare for apply to your residency fellowship program? So এটা আমি একটু বেঁকে যাই, আমার ব্যাকগ্রাউন্ডে যাই। এইখানে একটা দেখবেন একটা স্ট্রেট লাইন আছে এই আমার স্লাইডের মধ্যে। এই স্ট্রেট লাইনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়া এর উপরে যেগুলো আছে সেগুলা খুব একটা হেল্প করে না ইন রেসিডেন্সি অর ফেলোশিপ। এর নিচে যেগুলো আছে সেগুলো হেল্প করে রেসিডেন্সি এন্ড ফেলোশিপ, সেই জন্যই এই লাইনটা দেয়া হয়েছে। যেমন মেডিকেল গ্রাজুয়েট, এখানে সবাই মেডিকেল গ্রাজুয়েট। এরপরে কি কি আছে? একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে আমার হেপাটোলজিতে বাংলাদেশ, আমি ওখানে কাজ করেছি এজ এন অ্যাটেন্ডিং। আমার রিসার্চ আছে, আমি ECFMG সার্টিফাইড। এই সবগুলাই হচ্ছে গিয়া প্রি রেসিডেন্সি ফেলোশিপের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট যদি কেউ ক্লিনিক্যাল ফেলোশিপ করতে চায়। আমি এরপরে আসতেছি হোয়াট আর দ্য টাইপস অফ ফেলোশিপ ইন USA। কিছু আছে নন ক্লিনিক্যাল, কিছু আছে ক্লিনিক্যাল। সো যদি কেউ ক্লিনিক্যাল ফেলোশিপ করতে চায় তার জন্য এই ক্রাইটেরিয়াগুলো খুবই জরুরি। একটা হোম কান্ট্রি রেসিডেন্সি, as a work as a specialist over there for a certain period of time, researcher এবং ভ্যালিড রিসার্চ ওয়ার্ক হতে হবে। এই মানে অবজারভার, মানে কোনো মেটা অ্যানালাইসিস, এই রিভিউ এর চাইতে একটু ইউনিক রিসার্চ যেগুলা হচ্ছে গিয়া ফিট হয় ওই প্রোগ্রামে বা ওই ডিসিপ্লিনে ফিট হয়, সেরকম একটা কিছু করতে হবে আর কি। প্লাস হচ্ছে গিয়া অফকোর্স ECFMG সার্টিফিকেশন ইনক্লুডিং স্টেপ 3, not like only ECFMG certified, including step 3. Okay? আচ্ছা, এখন এটা হচ্ছিল আমার পার্সোনাল জার্নি। তো এই সবগুলোই আমাকে হেল্প করেছে টু সিকিউর এ প্রি-রেসিডেন্সি ফেলোশিপ পজিশন, এবং এইগুলোই ছিল আমার স্টেপস টু প্রিপেয়ার মাইসেলফ। এখন একটা প্রশ্ন হচ্ছে গিয়ে হোয়াই নেফ্রোলজি? সো এর ফাঁকে একটা আমি জিনিস বলে দিই যে দেয়ার আর সার্টেন ক্লিনিক্যাল সাবজেক্টস হু ক্যান টেক doctors or like ECFMG certified residents or doctors যাদের রেসিডেন্সি নাই USA তে। এরকম গুটি কয়েক সাবজেক্ট আছে, যেমন হচ্ছে একটা নেফ্রোলজি, একটা হচ্ছে ID ইনফেকশাস ডিজিজ, আর একটা হচ্ছে গিয়া জেরিয়াট্রিক্স। আমার জানা মতে এই 3টে সাবজেক্ট হচ্ছে যেখানে রেসিডেন্সি ছাড়াও আমরা ঢুকতে পারি, এবং আর যেগুলা আছে সেগুলা খুবই কম্পিটিটিভ। শুধু রেসিডেন্সি করা থাকলেই হয় না, যারা রেসিডেন্সি করা আছে তাদের জন্যও কম্পিটিটিভ ওই সাবজেক্টগুলো। সো আমার আজকের ফোকাস থাকবে যেগুলা একটু ইজিয়ার উইদাউট রেসিডেন্সি, সেইগুলো। একটা হচ্ছে নেফ্রোলজি, একটা হচ্ছে ID, একটা হচ্ছে জেরিয়াট্রিক্স। এই 3টে সাবজেক্ট, এগুলাতেও এখন পার্সু করাটা টাফ হয়ে যাচ্ছে বিকজ সো মেনি পিপলস ইন হিয়ার ইন USA টু পার্সু অল দিস কাইন্ড অফ থিংস। সো এগুলোতে ঢোকা টাফ হয়ে যাচ্ছে, বাট এগুলো মাচ ইজিয়ার than those subjects like pulmonology, critic, hem-onc, cardiology, GI. So এই জন্য এগুলো একটু ইজিয়ার। এখন কথা হচ্ছে গিয়া আমার ক্ষেত্রে হোয়াই নেফ্রোলজি? এর একটা কারণ হচ্ছে হেপাটোলজি এবং নেফ্রোলজি খুবই ক্লোজলি কানেক্টেড। এটা একটা বড় কারণ। যেমন উই হ্যাভ এ লট অফ পেশেন্টস উইথ HBV/HCV রিলেটেড ক্রনিক লিভার ডিজিজ। এই পেশেন্টগুলো হেপাটোরেনাল সিনড্রোম হয়ে নেফ্রোলজিস্টের কাছে যাচ্ছে। সো এট দ্য সেম টাইম একজন হেপাটোলজিস্ট ইজ ম্যানেজিং cirrhosis of liver or hepatitis, and at the same time nephrologist is managing hepatorenal syndrome. So অনেক শুধু এটা না, আর অনেক ধরনের, মানে আমরা বলি এটা নিম্বাস। দিস ইজ এ নিম্বাস। নিম্বাস হচ্ছে কি একটা ক্লোজ সার্কেল যেখানে মধ্যে অনেকগুলা কম্পোনেন্ট আছে। তো এইরকম নেফ্রোলজি হেপাটোলজি ইজ ক্লোজলি কানেক্টেড। সো এটা বলারও একটা উদ্দেশ্য আছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যদি কেউ ID তে পার্সু করতে চাচ্ছে, সো তার সিভিটা
যখন সে আইডির পিডির কাছে পাঠাবে অথবা প্রোগ্রাম কোঅর্ডিনেটরের কাছে পাঠাবে, তখন তার সিভিটা এরকম ভাবে সাজাতে হবে যে তার প্রিভিয়াস ওয়ার্ক গুলা আইডির সাথে কানেক্টেড। না হলে সে কেন আপনাকে চয়েস করবে? কারণ এরকম তো প্রচুর লোক আছে কিন্তু যারা পার্সু করতে চাচ্ছে। এটা বলার উদ্দেশ্যই হচ্ছে এটা। যেমন আমি যখন নেফ্রোলজিতে যখন সিভি জমা দেই, তখন আমার সিভিটা আমি ওইভাবে সাজিয়েছি যাতে দেখাতে পারি অলদো আই এম এ হেপাটোলজিস্ট ইন বাংলাদেশ, বাট আমার প্রিভিয়াস ওয়ার্ক গুলা কানেক্টেড টু নেফ্রোলজি। এতে সুবিধা হয়, মানে পিক আপ করতে সুবিধা হয় পিডিদের। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে গিয়া, অনেক সময় আছে যে একটা হোম কান্ট্রি রেসিডেন্সি থাকলেই হয়। অনেক প্রোগ্রাম আছে তারা ওইরকম কানেকশন নাও বুঝতে পারে তারা। হ্যাঁ, সো যদি কানেক্টেড করা যায় সিবি কে, সেটা খুবই ভালো। যদি কানেক্টেড না করা যায় সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নাই। ওকে, তারপর হচ্ছে were there specific mentors, experiences and motivation that influenced your decision? Of course, mentorship, previous experience এবং মোটিভেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমি আসলে ওইরকম মানে ফিক্সড একজন মেন্টরে বিশ্বাস করি না, যেটা আমার পার্সোনাল অপিনিয়ন। যে কোনো কেউ মেন্টর হতে পারে। যেমন লিঙ্কডইন প্রোফাইলে একজন নেফ্রোলজিস্টের সাথে আমি কানেক্টেড ছিলাম। উনি একজন হোয়াইট ফিমেল, এখানে এখানে উনি নেফ্রোলজিস্ট হিসেবে কাজ করেন। উনি আমাকে যে কিভাবে হেল্প করছে এবং কতভাবে উনি মানে আমাকে হেল্প করতে চাইছে, এটা চিন্তা করা যায় না। কিন্তু আমি উনাকে দেখেও নি কোনোদিন, শুধু কানেক্টেড টু লিঙ্কডইন। সো এটা একটা মেন্টরশিপ। আবার আমার যারা টিচার ছিলেন, এরাও আমার মেন্টর। এখানে আসার পরে আমরা তো স্বাভাবিক, নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইউএসএ। সো নেটওয়ার্কিং এ আমরা অনেকের সাথে পরিচয় হয়েছে এবং অনেকের কাছ থেকে কিন্তু আমরা একটু 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 করে করে বিভিন্ন ধরনের এলিমেন্ট আমরা অর্জন করেছি, যেটা আমাদের কাজে লাগে। সো এরা সবাই কিন্তু মেন্টর, তাই না? সো নট এ ফিক্সড মেন্টরশিপে আমি আমি অন্তত বিশ্বাস করি না আর কি। অনেকের কাছ থেকে আমরা অনেক ধরনের উপকার পাই, এরা সবাই হচ্ছে মেন্টর। এক্সপিরিয়েন্স, মোটিভেশন তো অবশ্যই এক্সপিরিয়েন্স, যেটা আমি বললাম আগে, যে যেসব এক্সপিরিয়েন্স ছিল, প্লাস মোটিভেশন হচ্ছে গিয়া টু ডু সামথিং হিয়ার, দিস ইজ দ্য মোটিভেশন। তারপরে হচ্ছে গিয়া আমি একটু ছোটখাটো কিছু মানে বুকিশ আলোচনা, যে ক্লিনিক্যাল ভার্সাস রিসার্চ রিসার্চ ফেলোশিপ, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ক্লিনিক্যাল অ্যান্ড রিসার্চ প্রিরেসিডেন্সি ফেলোশিপ, and what factors should MGs consider when deciding which type of fellowship to pursue? এটাতে আমি যাই এভাবে। যেমন টাইপস অফ ফেলোশিপ ইন ইউএসএ। প্রথমে হচ্ছে রিসার্চ ফেলোশিপ। কি কি ধরনের রিসার্চ ফেলোশিপ আছে ইউএসএ তে? আমি আসলে রিসার্চ ফেলোশিপের লোক না, বাট আমি এটা কেন বলতেছি, আমি রিসার্চ ট্রেনি হিসাবে কাজ করেছিলাম মেয়ো ক্লিনিকে, ওই আইডিয়া থেকে এটা নেয় আর কি। প্রথম হচ্ছে গিয়া বেসিক সায়েন্সের রিসার্চ ফেলোশিপ। কি কি এরিয়া হতে পারে? যেমন লাইক ইমিউনোলজি, মলিকুলার বায়োলজি, জেনেটিক্স। তারপর হচ্ছে ক্লিনিক্যাল রিসার্চ ফেলোশিপ। Those fellowship provide training in conducting clinical trials, epidemiology or clinical outcome research. তারপর হচ্ছে পাবলিক হেলথ এন্ড এপিডেমিওলজি ফেলোশিপ। আমি জানি আমাদের এখানে অনেকেই আছে যারা জন হপকিন্সে এটা এরকম অনেক রিসার্চ ফেলোশিপ করতেছে, আমাদের বাংলাদেশে অনেকে আছে। এগুলার ফোকাসড অন পপুলেশন হেলথ, বায়োস্ট্যাটিস্টিক্স এন্ড গ্লোবাল হেলথ। এটা হচ্ছে পার্ট অফ রিসার্চ ফেলোশিপ। তারপরে হচ্ছে গিয়া কিছু অ্যামেজিং ফেলোশিপ অপরচুনিটি আছে। এর মধ্যে একটা হচ্ছে ট্রানজিশনাল অর প্রিলিমিনারি ফেলোশিপ। সো এটা হচ্ছে গিয়া প্রিলিম ফেলোশিপ ইন রেডিওলজি অর প্যাথোলজি। Some radiology or pathology programs accept applicants who have completed a year of clinical training but have not yet completed full residency. এটা হচ্ছে একটা অপরচুনিটি। তারপর হচ্ছে গিয়া ফেলোশিপ ইন স্পেশালাইজড এরিয়াস অফ মেডিকেল এডুকেশন অর মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন, লাইক মেডিকেল এডুকেশন ফেলোশিপ। Those fellowship train physician in teaching, curriculum development and educational leadership. আর হচ্ছে কি হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন ফেলোশিপ। Those fellowships such as
those offered by the American College of Healthcare Executives, ACHE, এক বলে ওইটা। তারপর হচ্ছে গিয়া আরো কিছু নন ক্লিনিক্যাল ফেলোশিপ আছে, যেমন মেডিকেল এথিক্স ফেলোশিপ, হেলথ পলিসি ফেলোশিপ। এটা অফার্ড বাই অর্গানাইজেশন লাইক দ্য ন্যাশনাল একাডেমি অফ মেডিসিন অর রবার্ট উড জনসন ফাউন্ডেশন। এটা জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলা হয়। তারপর হচ্ছে গিয়া মেডিকেল জার্নালিজম ফেলোশিপ। তারপর হচ্ছে ফেলোশিপ ইন মেডিকেল টেকনোলজি অর ইনোভেশন, like healthcare innovation fellowship, like those offered by Stanford Biodesign Innovation Fellowship, health technology management or medical device development, এটা একটা fellowship. So there are a lot of opportunities for a medical doctor coming here from Bangladesh. এখন হচ্ছে এইগুলা হচ্ছে গিয়া নন ক্লিনিক্যাল এবং রিসার্চ ফেলোশিপের কিছু কয়েকটা জাস্ট স্যাম্পল, আই মিন এক্সাম্পল। আর ক্লিনিক্যাল ফেলোশিপ যেটা আমি বললাম, যেটা ইজিয়ার, একটা হচ্ছে নেফ্রোলজি, একটা হচ্ছে আইডি, আর একটা হচ্ছে জেরিয়াট্রিক্স। এই তিনটা সাবজেক্ট আমি যতটুকু মানে আমার এক্সপিরিয়েন্সে বলে এগুলো হচ্ছে গিয়া comparatively easier than other, but now it is not so easier. It becomes competitive nowadays. তারপরে হচ্ছে গিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা নিয়ে 3-4টা কোয়েশ্চেন আছে এই অডিয়েন্সে। ফার্স্ট হচ্ছে গিয়া হোয়াট কোয়ালিফিকেশন, সার্টিফিকেশন অর এক্সপিরিয়েন্স আর generally required for pre-residency fellowship? Do these criteria differ between clinical and research fellowship? Are there specific timeline documents or contracts IMG should be aware of? So আমি এখানে দেখাচ্ছি ফার্স্টে হচ্ছে গিয়া আমার যেটা প্রোগ্রাম সেটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি। দিস ইজ জাস্ট ফর এন এক্সাম্পল, এটা কিন্তু প্রোগ্রাম টু প্রোগ্রাম ডিফার করতে পারে। সো দিস ইজ জাস্ট এন এক্সাম্পল। সো একটা হচ্ছে কারিকুলাম ভাইটি, 3 letters of recommendation, USMLE test scores, ভিসা স্টেটাস। যেমন আমাদের প্রোগ্রাম J1 এবং H1B ভিসা দুইটাই স্পন্সর করে, মেডিকেল স্কুল ট্রান্সক্রিপ্ট, এবং এই যে একটা পরেরটা যেটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কপি অফ সার্টিফাইড ট্রান্সক্রিপ্ট অফ বোর্ড কোর্স। এটা হচ্ছে যারা আইএম সার্টিফাইড, এখানে আইএম বোর্ড করা আছে, তাদের ওইটা সাবমিট করতে হয়। আর আমরা যারা নন রেসিডেন্সি ফেলো, তাদের আমাদের দেশের যে রেসিডেন্সি করা আছে সেটার ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট এগুলো আমাদেরকে শো করতে হবে। তারপরে হচ্ছে ইউজুয়ালি পার্সোনাল স্টেটমেন্ট, এইগুলো হচ্ছে গিয়া ক্লিনিক্যাল ফেলোশিপের ক্রাইটেরিয়া, এবং এগুলো মোরলেস সবগুলো প্রোগ্রামে কিন্তু সেম। সো এই জিনিসগুলা অ্যাপ্লাই করার আগে মাথায় রাখতেই হবে। তারপরে আমি একটা এক্সাম্পল দিলাম যে নন ক্লিনিক্যাল ফেলোশিপ, এটা হচ্ছে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির একটা রিসার্চ ফেলোশিপের ক্রাইটেরিয়া। একটা ফটোগ্রাফ, কারিকুলাম ভাইটি, পার্সোনাল স্টেটমেন্ট, med school degree, med school transcript, 3 letters of recommendation, and USMLE step 1 step 2 scores। এখানে যেটা মানে বিশেষভাবে লক্ষণীয়, যেখানে কিন্তু বোর্ড স্কোরের কথা বলা নাই। সো আমার জানা মতে এটাই হচ্ছে গিয়া বেসিক ডিফারেন্স ফ্রম ক্লিনিক্যাল এন্ড রিসার্চ ফেলোশিপের। ক্লিনিক্যাল ফেলোশিপ এবং রিসার্চ ফেলোশিপে ওইরকম বোর্ড সার্টিফিকেশন, বোর্ড স্কোরের দরকার পড়ে না। এটা হচ্ছে গিয়া ইন জেনারেল ক্রাইটেরিয়া। আমি জানি না আর কোনো রিসার্চ কোনো ফেলোশিপ কোনো প্রোগ্রাম আছে যারা আইএম বোর্ড স্কোরও চায়, আমার জানা নাই, বাট এটা হচ্ছে ইন জেনারেল, জেনেরিক। ওকে, দেন টাইমলাইন। এই টাইমলাইনটা নেওয়া হচ্ছে এনআরএমপি থেকে। যেমন যারা 2015-এ ঢুকবে ইয়েতে ফেলোশিপে, তাদের টাইমলাইনটা কিরকম? মে 31 আগের সিজনটা ক্লোজ হয়ে যাবে, জুন 5-এ নতুন সিজন শুরু হবে, জুন 6-এ টোকেন দেয়া শুরু হবে, জুলাই 3-তে জুলাই সাইকেলের অ্যাপ্লিকেশন সাবমিটিং শুরু হয়, জুলাই 17 রিভিউ করা শুরু হবে, নভেম্বর 13 ডিসেম্বর সাইকেলের অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়। এবং আমি এটা পড়ে বলতেছি এইটা কেন, সামার জুলাই সাইকেল এবং সামার ডিসেম্বর সাইকেল, এটা কেন আমি এটা পড়ে বলতেছি।
তারপরে হচ্ছে কি মে 31 সেই ক্লোজিং হয়ে যাবে। এবং জুলাই সাইকেলের যে অ্যাপ্লিকেন্টস যারা, তাদের ম্যাচ ডে হচ্ছে গিয়া মোস্টলি December 4। এবং কিছু প্রোগ্রাম সম্ভবত ইউরোলজি বা লাইক সামথিং এলস, তাদের হচ্ছে গিয়ে একটু আগে হয় বা পরে হয় এরকম। বাট মোস্টলি হচ্ছে যেমন আমাদের নেফ্রোলজির ম্যাচ ডে হচ্ছে গিয়ে December 4। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়া এইগুলা হচ্ছে গিয়া স্পেশালটি। যেমন এখানে 61 স্পেশালটি আছে যারা জুলাই সাইকেলে অ্যাপ্লাই করে। আর এখানে আরো কিছু 18টা স্পেশালিটি আছে যারা ডিসেম্বর সাইকেলেও অ্যাপ্লাই করতে পারে। এখানে কিছু ওভারল্যাপ আছে, যারা জুলাই এবং ডিসেম্বরে ওভারল্যাপ আছে। কিন্তু এখানে লক্ষণীয়, নেফ্রোলজি কিন্তু একটা সাইকেলে পার্টিসিপেট করে, শুধু জুলাই সাইকেলে, ডিসেম্বর সাইকেলে পার্টিসিপেট করে। সো এটা আরেকটা ইনফরমেশন যে কিছু স্পেশালিটি তারা ডিসেম্বর সাইকেল এবং জুলাই সাইকেল, আবার কিছু কিছু আছে শুধু ডিসেম্বর সাইকেল, এইভাবে আর কি। এটা চারটা একটু দেখে নিলে ভালো। তারপরে হচ্ছে গিয়া প্রোগ্রাম সিলেকশন। প্রোগ্রাম সিলেকশন যেটা, এটা আমরা সবাই জানি যে আমরা ফ্রেডাতে যাব, প্রোগ্রাম সিলেক্ট করব, নেফ্রোলজিতে ক্লিক করব, দেখবো যে কোন কোন প্রোগ্রাম আছে, তারপরে ওভাবে অ্যাপ্লাই করব। কিন্তু যেটা বলতে হবে আর কি, যে যেমন আমি এই যে সেন্ট লুইস ইউনিভার্সিটি SSM হেলথ, ডান দিকে আপনারা দেখেন লেখা আছে অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশনস। এটাই হচ্ছে কি ফাইন্ডিং ক্রাইটেরিয়া। তো এখন যেহেতু আমাদের সিজন শেষ, ম্যাচ ডে হয়ে গেছে, এখন আমরা যেটা করব যে এরকম ফ্রেডাতে গিয়ে আমরা দেখব যে নেফ্রোলজির, সাপোজ নেফ্রোলজিতে 146 or 164 প্রোগ্রামস অল ওভার USA। সো আমরা দেখব যে কোন কোন প্রোগ্রাম স্টিল অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশনস, এবং এটা দেখার পরে আমরা দেখব যে কোন কোন প্রোগ্রাম ভিসা রিকোয়ারিং এবং কোন কোন প্রোগ্রাম আমাদেরকে ভিসা দিবে। সো এটা একটা ক্রাইটেরিয়া, ডান দিকে অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশনস। তারপরে আমরা এই পেজে যাব, যেখানে আমরা দেখতে পারবো যে এই প্রোগ্রামটা ইউনিভার্সিটি বেসড কিনা, প্রাইমারি ট্রেনিং সাইটস গুলা ওইরকম হেলদি কিনা, তারপরে লেন্থ অফ ট্রেনিং, কবে শুরু হবে, কবে স্টার্ট হবে, কবে স্টার্ট হবে, এবং তারা কি এখনো নিচ্ছে কিনা। এবং ডান দিকে আছে কিন্তু প্রোগ্রাম ডিরেক্টরের নেম এবং পিসির নেম আছে। এটা আপডেটেড না, আমাদের প্রোগ্রাম ডিরেক্টর চেঞ্জ হয়ে গেছে। এখন ডক্টর কানামি, এটা উনি আর ডক্টর থানমাই এখন আর প্রোগ্রাম ডিরেক্টর না, যেটা অনেকেই জানে। তো এদের কাছে আমাদের সিভি পাঠাতে হবে। আর এটা হচ্ছে গিয়া আমরা ডাইরেক্টলি যদি ইসিএফএমজির ওয়েবসাইটে গিয়ে অথবা এসএইচএম এর ওয়েবসাইটে গিয়ে যদি আমরা সার্চ করি, তাইলে আমরা কেমনে সার্চ করব? যেমন আমি গেলাম লিস্ট অফ প্রোগ্রামস বাই স্পেশালটি, তারপরে স্পেশালটি দিলাম নেফ্রোলজি, তারপরে আমি গেলাম এটা প্রোগ্রাম সার্চে গিয়া আমি প্রোগ্রাম ক্লিক করলাম, এই ক্রাইটেরিয়াগুলো লিখলাম, অ্যাক্রিডিটেড নেফ্রোলজি, মিজোরি, সেন্ট লুইস, তারপরে এই প্রোগ্রামটা আসলো যে SSM হেলথ সেন্ট লুইস ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন প্রোগ্রাম। তারপরে আমি এটাতে ঢুকলাম, আবার দেখলাম যে এই এটা হচ্ছে মোস্টলি এটা আপডেটেড থাকে, এই জন্য এটা দেখানোর উদ্দেশ্য। এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস থাকবে, প্লাস হচ্ছে গিয়া এখনকার যিনি প্রোগ্রাম ডিরেক্টর ওনার নাম থাকবে, প্রোগ্রাম কোঅর্ডিনেটর নাম থাকবে, এবং এটা মোস্ট অফ দ্য টাইম এটা আপডেটেড থাকে। সো এটা হচ্ছে অথেন্টিক, মোর অথেন্টিক দেন ফ্রেডা। ফ্রেডা থেকে শুধু আমরা দেখবো যে প্রোগ্রাম অ্যাকসেপ্ট করতেছে কিনা অ্যাপ্লিকেশনস, এবং এটা থেকে দেখবো আমরা এখনকার প্রোগ্রাম ডিরেক্টর এবং কোঅর্ডিনেটর কে কে আছে। এটা এখন অনেকেই প্রশ্ন ছিল এরকম যে নেফ্রোলজি ফেলোশিপ ইন স্লু হসপিটাল, এটার মানে একটু ইনফরমেশন কি। সো এটা একটা পার্ট অফ সেন্ট লুইস ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন, এবং এটা হচ্ছে ডিভিশন অফ নেফ্রোলজি হাইপারটেনশন, এবং এটার কিছু কোর ইম্পর্টেন্স আছে, যেমন ডিডাক্টিক কারিকুলাম গুলো, জার্নাল ক্লাব, গ্র্যান্ড রাউন্ডস, কেস প্রেজেন্টেশন, রিসার্চ কনফারেন্স, QI প্রজেক্ট, নেফ্রোপ্যাথ কনফারেন্স। এই নেফ্রোপ্যাথ কনফারেন্স হচ্ছে আমরা প্যাথোলজির সাথে কোলাবোরেটেড, আমরা প্যাথোলজির একজন টিচার আসেন আমাদের, উনি এসে আমাদের নন ট্রান্সপ্লান্ট কিডনি বায়োপসি গুলো আমাদেরকে শেখান, এবং ট্রান্সপ্লান্ট কিডনি বায়োপসি গুলো আমাদেরকে শেখান। বিভিন্ন কেস প্রেজেন্ট করা হয় এবং তার প্রেক্ষিতে
প্যাথোলজির ফাইন্ডিংস গুলো আমাদেরকে ইভালুয়েট করতে হয়। তারপর হচ্ছে জয়েন্ট কনফারেন্স আছে অন্য ডিসিপ্লিনের সাথে। তারপর হচ্ছে সিমুলেশন সেশন আছে আমাদের, বিভিন্ন সেন্ট্রাল লাইন প্লেসমেন্ট এইগুলোর সিমুলেশন সেশন, তারপরে কিডনি বায়োপসি সিমুলেশন সেশনস। তারপর হচ্ছে কি ফোকাস পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড, এইটার সেশন আছে আমাদের। তো এটা হচ্ছে গিয়া ডাইরেক্টলি কারিকুলামের মধ্যে। আর এগুলা হচ্ছে গিয়া ওর একটা কোয়েশ্চেন ছিল এরকম যে হোয়াট আর দ্য ইউনিক অপরচুনিটি ইন সেন্ট লুইস ইউনিভার্সিটি নেফ্রোলজি প্রোগ্রাম। ইউনিক অপরচুনিটি হচ্ছে গিয়া ইন্টারভেনশনাল নেফ্রোলজিতে আমাদের কাজ করার সুযোগ আছে, সিমুলেশন কারিকুলাম, ফোকাস এবং হচ্ছে গিয়ে ওয়েলনেস কারিকুলাম, এগুলো হচ্ছে আমাদের ইউনিক অপরচুনিটি এবং এগুলা আসলেই ভেরি ভেরি ইফেক্টিভ। যেমন এই কিছুদিন আগে আমি ইন্টারভেনশন নেফ্রোতে আমার রোটেশন ছিল, ওখানে আমাদের সেন্ট্রাল লাইন প্লেসমেন্ট, টার্নেল নর্টন ক্যাথেটার, তারপরে ফিমোডাল লাইন প্লেসমেন্ট, তারপরে পেরিটোনাল ডায়ালাইসিস ক্যাথেটার প্লেসমেন্ট, তারপরে কিডনি বায়োপসি, এই সবগুলো আমাদের মানে হাতে কলমে শিখতে হয় ওই রোটেশনে। ওকে, তারপরে কিছু কোয়েশন আছে এরকম যে রেসিডেন্সি অ্যাপ্লিকেশন এনহ্যান্সমেন্ট, হাউ ডাজ এ প্রি রেসিডেন্সি ফেলোশিপ ইমপ্রুভ an IMG chance of matching into a residency program? এটা হচ্ছে ডিপেন্ড করে, আমি যদি এইভাবে বলি যে ডিপেন্ড করে এরকম, যেমন আমি অনেক প্রি রেসিডেন্সি ফেলোকে চিনি যারা ফেলোশিপ করার পরে ওনারা আর রেসিডেন্সিতে যায়নি, আবার মোস্ট অফ দ্যাম রেসিডেন্সিতে গেছে। সো এটা দুভাবেই হয়, এটা ডিপেন্ড করে যে আপনি আপনার এই 2 বছর অথবা 1 বছর আপনি কিভাবে ইউটিলাইজ করবেন। যেমন আমার মাত্র 6 মাস হয়েছে, আমি এখনো জানি না যে নেক্সট 1.5 ইয়ার কি হবে, আমি জানি না, বাট আই এম ডিটারমাইন্ড যে এটা আমি যাতে ভালোভাবে শেষ করতে পারি। বাট হু নোজ, লাইক কালকে কি হবে আমরা তো জানি না এটা, তাই না? বাট আমার আমার এটা মোটিভেশন আছে যাতে আমি শেষ করতে পারি এটা ভালোভাবে। সো জেনেরিক্যালি আমাদের মানে উদ্দেশ্য থাকে যে এই 2টা বছর যাতে আমরা কাজে লাগাতে পারি। এবং আমরা কি কিভাবে কাজে লাগাতে পারবো, যেটা আমি প্রথমেই বলেছি। একটা হচ্ছে গিয়া নেটওয়ার্কিং, তারপরে হচ্ছে গিয়া যাদের সাথে আমরা কাজ করতেছি তাদের সাথে টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কিংটা হচ্ছে গিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি কতটুকু নলেজ আছে আপনার নেফ্রোলজিতে, তার চাইতে জরুরি হচ্ছে গিয়া আপনি টিম ওয়ার্কার হিসেবে কিভাবে কাজ করতেছেন সবার সাথে। এটা হচ্ছে সবচেয়ে, কারণ মানে নলেজ যেটা সেটা কিন্তু, যেমন এখানে নলেজ বিল্ড করা কিন্তু অনেক ধরনের এলিমেন্ট আছে। আপনার টিচারদের সাথে আপনি কথা বলতে পারেন যে কোনো পেশেন্ট নিয়ে যে কোনো সময়, আপ টু ডেট আছে, বিভিন্ন বইপত্র আছে, এটা থেকে নলেজ কিন্তু আপডেট করা যায়। কিন্তু টিম ওয়ার্কিংটা হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটা আমাদের সফট স্কিল, যে টিম ওয়ার্কটা, এই সফট স্কিলটা ডেভেলপ করতে হয় মানে বছরের পর বছর ধরে এই সফট স্কিল ডেভেলপ করতে হয়, এটা বই পড়ে হয় না। এই জন্য আমি এটা গুরুত্ব দিচ্ছি যে টিম ওয়ার্কিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইয়ার, কারণ এখানে কিন্তু সবগুলা হচ্ছে গিয়া মানে মালার মতো করে সুতায় বাঁধা প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং প্রত্যেকটা এলিমেন্ট। সো যদি মাঝখান থেকে একজন যদি কাজ না করে তাহলে কিন্তু সবকিছু ডিসরাপ্ট হয়ে যায়। এবং এই টিম ওয়ার্ককে নিজেরে যুক্ত করা এবং এই টিম ওয়ার্কের মধ্যে নিজেরে একজন এলিমেন্ট হিসাবে তৈরি করাটাই হচ্ছে গিয়া এখানকার মূল উদ্দেশ্য। যদি কেউ দেখা যায় যে, যেমন আমি একটা এক্সাম্পল বলি, আমাদের কাছে পেজারে কল আসে যে অমুক রুমের ওই পেশেন্ট অথবা ইয়ারে ওই পেশেন্টটার এই এই ইয়ে নেফ্রোলজিতে কনসাল্ট কল আসে আমাদের। এখন আমাদের মানে চেষ্টা থাকে যে আমরা যত তাড়াতাড়ি পারি যাতে কলটা অ্যাটেন্ড করতে পারি। এটা কেন? এর কারণটা হচ্ছে গিয়া আমি যত তাড়াতাড়ি কলটা অ্যাটেন্ড করব আমি তত তাড়াতাড়ি রিকমেন্ডেশন দিতে পারবো যে এই পেশেন্টের কি দরকার, তত তাড়াতাড়ি কিন্তু প্রাইমারি টিম কাজ করতে পারবে যে এই পেশেন্টের ডায়ালিসিস লাগবে নাকি ডায়ালিসিস লাগবে না, এই পেশেন্টের হাইপারক্যালিমিয়া কিভাবে ম্যানেজ করবে, মেটাবলিক অ্যাসিডোসিস কিভাবে ম্যানেজ হবে। আমি যদি একটা রাফ রেকমেন্ডেশন দিয়ে দিই তাইলে কিন্তু তাদের কাজ করতে সুবিধা হয়। সো এটা হচ্ছে আমার পক্ষ থেকে। সাপোজ এই পেশেন্টটা
জিআই এর একটা কনসাল্ট দরকার। জিআই রেসিডেন্ট অত ফেলো তাড়াতাড়ি করে দিয়ে দিল রেকমেন্ডেশনটা দেখে পেশেন্টকে। তাইলে এই সবগুলোরে এমালগেট করতে সুবিধা হয় প্রাইমারি টিমের। এটাই হচ্ছে টিম ওয়ার্ক। তো এই টিম ওয়ার্কটা হচ্ছে গিয়া বিটুইন দ্য ডিসিপ্লিনস। আরেকটা টিম ওয়ার্ক হচ্ছে গিয়া বিটুইন দ্য ফেলোজ, বিটুইন দ্য রেসিডেন্ট, বিটুইন মাই অ্যাটেন্ডিং এন্ড মি। যেমন আমি একটা এক্সাম্পল বলি, আমি যদি আমার একজন ফেলো যে নাইট কলে ছিল, সে একটা নন এমার্জেন্ট একটা কল সে অ্যাটেন্ড করে আমাকে বলল যে ডক্টর দাস, এই পেশেন্টটা এরকম রাত্রে আসছে, আমরা এরকম ম্যানেজমেন্ট করছি, সকালে আর্লি মর্নিং এই পেশেন্ট ডায়ালাসিস লাগবে। এটা হচ্ছে ওর রেকমেন্ডেশন। তো আমি যদি সকালে গিয়ে যদি এই পেশেন্টটা আগে দেখি এবং যদি এই পেশেন্ট ডায়ালাসিসের অ্যারেঞ্জ করতে পারি, তাইলে কিন্তু এটাই হচ্ছে টিম ওয়ার্ক। আমি ওর মানে ইনফরমেশনটারে কানেক্ট করলাম আমার সাথে এবং আমার নেক্সট অ্যাক্টিভিটির সাথে। তো এই টিম ওয়ার্কটা যে ডেভেলপ করতে পারবে ইন প্রি রেসিডেন্সি ফেলোশিপে, তার চান্স অফ ম্যাচিং ইন্টু রেসিডেন্সি হাইয়ার, বিকজ সে তখন অনেক জায়গা থেকে কিন্তু রিকমেন্ডেশন পাবে। তার নিজের অ্যাটেন্ডিংরা তাকে রিকমেন্ডেশন দেবে, তার কো ফেলোরা তাকে রেকমেন্ড করবে, তার কো রেসিডেন্ট তাকে রেকমেন্ড করবে, অন্য ডিসিপ্লিনের লোকজন তাকে রেকমেন্ড করবে, না আমরা তো কাজ করছি, তো হ্যাঁ এরকম। সো আমি যেটা বলি যে হাউ ডাজ এ প্রি রেসিডেন্সি ফেলোশিপ ইমপ্রুভ এন আইএমজি's চান্স অফ ম্যাচিং টু রেসিডেন্সি প্রোগ্রাম, এটাই হচ্ছে সবচেয়ে বড় মানে এলিমেন্ট, টিম ওয়ার্কিং এবং নেটওয়ার্কিং। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন ছিল এরকম যে স্পেসিফিক্যালি হাউ ডাজ ইট চান্স ইউর অ্যাপ্লিকেশন ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স এন্ড ক্রেডিবিলিটি ইন দ্য ইউএস সিস্টেম। এটা আমি আগেই বলেছি যে যখন কেউ এই সিস্টেমে ইনকর্পোরেট হয়ে যাবে, তখন কিন্তু তার চান্স অফ গেটিং ইনটু রেসিডেন্সি ইজ হাইয়ার, আনলেস কোনো ধরনের মানে নন প্রফেশনাল অথবা নন কলিজিয়াল কোনো ধরনের মানে ব্যাপার স্যাপার থাকে যদি আর কি এই প্রোগ্রামের মধ্যে, আর নাহলে তার চান্স বেশি। এখন যেটা কোয়েশ্চেন আছে যে ভিসা অপশনস এন্ড ট্রানজিশনস, এই পার্টটা হচ্ছে গিয়া যেটা আমি লিস্ট মানে আমি কি বলবো রিসার্চ পার্ট এটা আমার। এখন কোয়েশ্চেন গুলা কি কি ছিল, হোয়াট ভিসা টাইপস H1B or J1B typically available for IMG fellows। এটা হচ্ছে গিয়া অনেক প্রোগ্রাম J1 এবং H1 দুই ভিসাই দেয়। আমাদের প্রোগ্রাম J1 এবং H1 দুইটা ভিসাই দেয়, এবং কিছু প্রোগ্রাম আছে শুধু J1 ভিসা দেয়, কিছু প্রোগ্রাম মানে H1B ভিসা দেয় না। সো বেস্ট ওয়ে হচ্ছে গিয়া প্রোগ্রাম সার্চ করার সময় এটা দেখে নেয়া, এবং যদি কোনো কনফিউশন থাকে তাইলে পিসির কাছে ইমেল করে দেয়া যে আমি ইন্টারেস্টেড, কিন্তু ভিসা অপশনসটা আমার কাছে একটু মানে ডাইলেমেটাস মনে হচ্ছে, তাইলে আপনাদের কি কি ভিসা অপশন আছে। এই How can IMGs identify programs that sponsor H1B visas, and how does this differ from J1 visa sponsorship? এটা যেটা আমি দেখাইছি আগে, এই যে আহ, এই যে এখানে আছে, এই যে আমাদের আমাদের প্রোগ্রামে যেটা আমাদের ইয়ে দেখাইছিলাম একটা আমি ক্রাইটেরিয়া, ওখানে আছে রিকোয়ারমেন্টের মধ্যে ছিল, যেটা আমি প্রথমেই দেখেছিলাম, ওখানেই কিন্তু পাওয়া যায়। এই যে ভিসা স্ট্যাটাস, উই আর কারেন্টলি স্পন্সরিং J1 এর H1B ভিসা। তারপরে আবার ফ্রেডাতে ইয়ে আছে, গেলেও পাওয়া যায় এটা। তো এটা এটা সবাই জানে, এটা এত ইয়ে নাই, এটা এটা সবাই জানো, তো আপনারা সবাই জানেন। তারপরে হচ্ছে গিয়া, is it possible to transition from a J1 visa during fellowship to an H1B for job or further training? এই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়া একটু ট্রিকি। এটা হচ্ছে গিয়া আমাদের যে নেফ্রোলজি ফেলোশিপ, নেফ্রোলজি ফেলোশিপ করার পরে আসলে কি হয়, এই কোয়েশ্চেনের আগে এইটা বুঝতে হবে আমাদের, যে নেফ্রোলজি ফেলোশিপ করার পরে আমার ওয়ে কি, আমার পাথওয়ে কি।
এটার মধ্যে এই আনসারটা আছে। একটা পাথ হয়ে হচ্ছে গিয়া আমরা ঢুকতে পারি রেসিডেন্সিতে। সেকেন্ড পাথ হয়ে হচ্ছে গিয়া অ্যাজ এন ইনস্ট্রাক্টর পজিশন। এটা কিরকম? এটা হচ্ছে গিয়া ফেলোশিপ 2 বছর কমপ্লিট করার পরে আমরা যদি কোনো ট্রেনিং একাডেমিক ইনস্টিটিউশন, যেটা এসিজিএমই অ্যাপ্রুভড ট্রেনিং একাডেমিক ইনস্টিটিউশন, যেখানে আপনি যদি 3 বছর একজন নেফ্রোলজিস্ট হিসাবে কাজ করতে পারেন এবং ওখানে কিছু প্রফর্মা আছে যেগুলো ফিল আপ করতে হয়, কিছু ক্রাইটেরিয়া আছে টু বিকাম এ নেফ্রোলজিস্ট, টু বিকাম টু বিকাম বোর্ড সার্টিফাইড। সো ওই 3 বছর আপনি কাজ করার সময় ওই ক্রাইটেরিয়াগুলো আপনাকে ফিল আপ করতে হবে। ইউ আর নট ডুইং রেসিডেন্সি, বাট ইউ আর ওয়ার্কিং অ্যাজ এন ইনস্ট্রাক্টর ইন নেফ্রোলজি ইন অ্যান একাডেমিক ইনস্টিটিউশন ফর 3 ইয়ার্স। 3 বছর কাজ করার পরে, ওই ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে এবিম থেকে আপনার রিকোয়ারমেন্ট চাওয়া হবে, আমেরিকান বোর্ড অফ ইন্টারনাল মেডিসিন। ওদের কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে, এগুলো আপনি ফিল আপ করেছেন কিনা এই 3 বছর। যদি আপনি ফিল আপ করতে পারেন, তখন ডিপার্টমেন্ট থেকে আপনাকে চিঠি দেওয়া হবে, লেটার দেওয়া হবে যে হ্যাঁ, he or she completed all the requirements during her or his 3 years here. সো এই 3 বছরের এক্সপিরিয়েন্স, কাজের এক্সপিরিয়েন্স ওইগুলা নিয়ে এবং আগের ফেলোশিপ নিয়ে আপনি ইন্টারনাল মেডিসিন বোর্ড পরীক্ষা দিতে পারবেন। আমি আবার বলছি, ইন্টারনাল মেডিসিন বোর্ড পরীক্ষা দিতে পারবেন। যদি পাশ করেন, তারপরে আপনি নেফ্রোলজি বোর্ড পরীক্ষা দিবেন। কিন্তু যেটা একটু কনফিউশন হয় সবার, যে নেফ্রোলজি ফেলোশিপ করার পরে রেসিডেন্সি মানে 3 বছর কাজ করার পরে আমি কি নেফ্রো বোর্ড দিতে পারবো কিনা? নো, নেভার। আপনাকে আগে আইএম বোর্ড পরীক্ষা দিতে হবে, তারপরে নেফ্রোতে আমি বোর্ড পরীক্ষা দিবেন। এরকম অনেকেই আছে যারা 3 বছর ইনস্ট্রাক্টর কাজ করেছে, তারপরে আইএম পরীক্ষা পাশ করেছে, নেফ্রো বোর্ড পরীক্ষা দিচ্ছে, এরকম অনেকেই আছে। সো এই 2টা পাথ হয়ে হচ্ছে গিয়া আমার জানা মতে আর কি সবচেয়ে ভ্যালিড 2টা পাথ হয়ে আফটার ফেলোশিপ। এখন এই যেটা কোয়েশ্চেন ছিল যে J1 ভিসা আপনি কি H1B তে কনভার্ট করতে পারবেন কিনা, এটা হচ্ছে গিয়া আপনি যদি যারা রেসিডেন্সি করে তারা অনেক সময় হয় কি 3 বছর, এটা মাসুদ ভাই ভালো বলতে, 3 বছর বা 2 বছর তারা রুরাল এরিয়াতে, আন্ডার সার্ভ এরিয়াতে কাজ করে তাদের ভিসা কনভার্ট করার জন্য। তারপরে ওখান থেকে তারা কনভার্ট করে যে H1-এ আসে। এই ধরনের একটা প্রসেস আছে। কিন্তু আমি চাচ্ছি না ওইদিকে যাইতে। আমি চাচ্ছি ফোকাসড অন নেফ্রো রিলেটেড অথবা পিরেসিডেন্সি ফেলোশিপ রিলেটেড থিংস। সো এগুলো হচ্ছে গিয়ে লিগাল ইস্যুস এবং এগুলা পার্টিকুলারলি ডিপেন্ড করে ওই ইনস্টিটিউশন এবং যারা স্পন্সর করবে তাদের উইলিংনেসের উপরে। সো আমি ওইদিকে যেতে চাচ্ছি না। তারপরে কোয়েশ্চেন হচ্ছে গিয়া, what advice do you have for IMGs navigating visa related challenges during fellowship and beyond? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন আপনি ধরেন ফেলোশিপে অ্যাপ্লাই করলেন, এই ফেলোশিপে আপনার হয়ে গেল, তখন আমাদের এখানে লিগ্যাল ডিপার্টমেন্ট আছে যারা এগুলো ভিসা ডিল করে, তারা আপনার সাথে কমিউনিকেট করবে অল টাইম। বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের কাগজপত্র দিতে হয়, জমা দিতে হয়, এই সেই নানান ধরনের কাগজপত্র। এবং প্রত্যেক ইনস্টিটিউশনের ইন্ডিভিজুয়ালাইজ কিছু ক্রাইটেরিয়া আছে এই ধরনের ভিসা। ফেডারেল তো রুল আছেই একটা, প্লাস হচ্ছে কি ইনস্টিটিউশনের কিন্তু নিজস্ব একটা মানে একটা আমব্রেলা আছে, যেটা দিয়ে তারা এইরকম ভাবে তারা মানে ফেলোদের তারা তৈরি করে ভিসা রিলেটেড ইস্যুর জন্য। সো বেস্ট হচ্ছে গিয়া H1B নাকি J1B স্পন্সর করতে, এটা দেখে অ্যাপ্লিকেশন শুরু করে দেয়া। তারপরে যদি হয়, হওয়ার পরে ওই লিগ্যাল অফিসের সাথে কানেক্টেড থাকা, যে আমি এই করতে চাচ্ছি, এই আমার ট্রানজিশন চাচ্ছি, আমি এক্সামশন চাচ্ছি, আমার কি করতে হবে, এগুলা তারাই তখন সবকিছু অ্যারেঞ্জ করে দেবে। এটা সো এটাই আমার নট অ্যাডভাইস, সাজেশন। প্রথমে এত কিছু জানার দরকার নাই, এত কিছু করার দরকার নাই, শুধু ভিসা দিচ্ছে কিনা, যারা নন ইউএস আইএমজি
ভিসা দিচ্ছে কিনা সেটাই হচ্ছে কি প্রথম কথা। যদি ভিসা দেয়, যেটাই দিক সেটা নিয়েই কাজ করা, তারপরে অ্যাপ্রোচ করা। এরপরে কোয়েশ্চেনটা ছিল, হাউ ক্যান আইএমজি সিকিউর এ J1 ওয়েভার জব আফটার কমপ্লিটিং দেয়ার ফেলোশিপ? আমি এটার পরে স্লাইডে যাচ্ছি। আর দেয়ার এনি স্পেসিফিক স্ট্র্যাটেজিস অর রিসোর্সেস টু অ্যাসিস্ট উইথ দিস প্রসেস? এটা আমি যেটা বললাম যে প্রথমে তো সার্চ করে ফেলতে হবে যে কোন কোন প্রোগ্রাম দিচ্ছে J1 এবং H1B, এবং হয়ে যাওয়ার পরে ওই লিগ্যাল ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট করা। এটি হচ্ছে স্ট্র্যাটেজি, যেটা আমি যেটা করি এবং আমার সাথে যারা ফেলো তারা যেটা করে। এবার আমার সাথে একজন ফেলো H1B ভিসায় আসছে, আমি J1 আসছি। সো সে ওভাবেই কমিউনিকেট করেছে লিগ্যাল ডিপার্টমেন্টের সাথে, হ্যাঁ, যে সে H1B তে কেমনে আসতে পারে। সো এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, এটাই আমাদের জানতে হবে। এখন ওয়েবারের যে প্রশ্নটা ছিল, এটা নিছি আমি এই NRMP এবং যে ফেডারেল যে ল আছে তাদের ওখান থেকে। তো তিনটা ওয়ে হচ্ছে গিয়া ওয়েবারের। The waiver applicant can demonstrate that he or she will suffer from persecution in his or her home country or country of last legal permanent residence. যেখানে ছিল সেখানে গেলে তার প্রবলেম হবে 2 বছর পরে। Fulfillment of the residency requirement would bring proven exceptional hardship to the applicant's spouse or children who are US citizen or permanent resident. যারা এখানে আছে তাদের প্রবলেম হবে। এবং আরেকটা হচ্ছে কি, যদি কোনো এজেন্সি স্পন্সর করে দেয় যে আপনি 3 বছর কাজ করেন ওই রুরাল এরিয়াতে, আমরা স্পন্সর করতেছি আপনাকে, পরে এটা ট্রানজিশন হয়ে যাবে, এরকম। এই তিনটা আমার জানা মতে আর কি। এবং বেস্ট ওয়ে হচ্ছে গিয়া এগুলোর জন্য ওই স্পেসিফিক ইনস্টিটিউশনের লিগ্যাল অফিসে যোগাযোগ করা। আমি বারবার বলতেছি কিন্তু এটা। তারপরে হচ্ছে গিয়া কিছু চ্যালেঞ্জেস এন্ড সলিউশনস, এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে। হোয়াট চ্যালেঞ্জেস ডিড ইউ হ্যাভ ডিউরিং ইউর প্রি রেসিডেন্সি ফেলোশিপ জার্নি? এই প্রশ্নের আনসারটা আমি প্রথমে দিই। আমি কিন্তু আমার সব মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেগুলো সেগুলো শেয়ার করতেছি। আমি কোনো তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না যে কোন জায়গায় কি লেখা আছে। এটা সব আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। আমি যেটা ফেলোশিপে ফেস করেছি সেটা ছিল কমিউনিকেশন। আমি কমিউনিকেশনে চ্যালেঞ্জ ফেস করেছি। তার হচ্ছে সেকেন্ড হচ্ছে গিয়ে এপিক চার্টে কমিউনিকেশনে কিরকম আমার এটা ছিল, এটা একটু সিলি ব্যাপার। আমার আইফোনে তখন এপিক সাপোর্ট করতো না, আমার আইফোন। তো এপিক সাপোর্ট না করায় যখনই অ্যাটেন্ডিং কোনো পেশেন্ট দেখে, তখনই আমাদেরকে, যদি আমরা এজ আর্লি এজ পসিবল আমরা চাই ওই রিকমেন্ডেশনটা যাতে প্রাইমারি টিমকে দিয়ে দিই। যেমন অ্যাটেন্ডিং বললেন যে 10টার সময় রাউন্ড হলো, অ্যাটেন্ডিং বললেন যে এই পেশেন্টের ডায়ালাইসিস লাগবে, অথবা এই পেশেন্টের কে বাইন্ডার লাগবে, এই পেশেন্টের বাইকার সাপ্লিমেন্ট দিতে হবে, এই পেশেন্টের লেসিক্স লাগবে, ডায়াবেটিক্স লাগবে। তো আমরা করি কি, সাথে সাথেই আমরা প্রাইমারি টিমকে জানাই দিই যে এটা হচ্ছে আমাদের রেকমেন্ডেশন, এখন দিস ইজ আওয়ার রেকমেন্ডেশন। তো প্রাইমারি টিম তারপরে তাদের ডিসিশনটা নেয় যে কিরকম তারা এটারে ইমপ্লিকেট করবে। তো বিকজ আমার তখন আমার মোবাইলে এপিক ছিল না, সেজন্য আমি টাইম টু টাইম করতে পারতাম না এই কমিউনিকেশনটা। প্রথম 7 to 10 ডেজের ঘটনা বলতেছি আমি। আমি এটা করতে পারতাম না। আমি তখন করতাম কি, অ্যাটেন্ডিংকে বলতাম যে আমাকে 2 মিনিট সময় দাও, আমি একটু লগ ইন করি একটা কম্পিউটারে। তো এখান থেকে প্রত্যেক ফ্লোরে ফ্লোরে কম্পিউটার আছে, যে কোনো একটা কম্পিউটার লগ ইন করে আমি তখন পাঠাইতাম মেসেজটা। তো দেখা যেত যে অনেক সময় তাড়াহুড়া থাকতো, মেসেজ পাঠাতে দেরি হইতো। তো অনেক সময় দেখা যেত যে এই মেসেজটা ওরা পাচ্ছে না, সো তারা আমাকে আবার কল করতো যে 323 নাম্বার, সাপোজ 323 নাম্বার রুমের ওইটা রিকমেন্ডেশন কি, বা আপনাদের প্ল্যান কি। তো এটা ডিলে, তাই না? এই ডিলেটা কিন্তু কোনো সময় কাঙ্ক্ষিত না ইউএস সিস্টেমে। যেটা সিনক্রোনাইজ হলো না কিন্তু, আমি ডিলে করে তারাও ডিলেট থাকলো, সো সিনক্রোনাইজ হলো না কিন্তু। এই একটা চ্যালেঞ্জেস আমার প্রথম 7 বছর। তারপরে আমি নতুন আইফোন কিনি, আইফোন কেনার পরে এপিক সেট করি, তারপরে এটা আর আমার প্রবলেম হয় নাই। সেকেন্ড ছিল আমাদের এপিকে নিজেরে কাস্টম করা। তো এইটা তো মানে
এপিকে কিন্তু যেটা হয় যে এপিক মেডিকেল চার্ট কিন্তু একদিনে হয় না, এটা কিন্তু প্রত্যেকদিন কাজ করে 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 এপিক হিউজ অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে এপিকের মধ্যে, কাজ করে 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 আস্তে আস্তে ডেভেলপ করতে হয় এপিকটাকে। এবং অনেক সময় দেখা যায় এপিক নিজেকে নিজে কাস্টমাইজ করে ফেলা যায়, আমি কি এপিকের কোন কন্টেন্টটা আমি কিভাবে সাজাবো এটা নিজেকে কাস্টমাইজ করে ফেলা যায়। সো আমি যেটা বলবো, এই দুইটাই ছিল আমার চ্যালেঞ্জ ডিউরিং মাই আর্লি ডেজ ইন প্রি রেসিডেন্সি ফেলোশিপ, এই দুইটাই আমার চ্যালেঞ্জ ছিল। সেকেন্ড হচ্ছে গিয়ে, ক্যান ইউ শেয়ার স্পেসিফিক এক্সাম্পলস অফ হার্ডলস এন্ড হাউ ইউ ম্যানেজ টু ওভারকাম দেম। সো এটা আমি অলরেডি বলে ফেলেছি যে আমি কিভাবে ওভারকাম করেছি। আর আরেকটা যেটা ওভারকাম করার ইয়ে হচ্ছে গিয়া, হাউ ডু ইউ বিহেভ উইথ ইউর কো-ওয়ার্কার্স, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আমাদের এখানে অনেকগুলা স্টেক হোল্ডার আছে, ডায়ালাইসিস পিপল তারা একটা স্টেক হোল্ডার। সো ডায়ালাইসিস নার্স, হুম, তারপরে ইভেন যারা ট্রান্সপোর্ট করে পেশেন্টদেরকে, এরাও কিন্তু স্টেক হোল্ডার। যেমন আমি বললাম যে একটা পেশেন্টের আর্লি ডায়ালাইসিস লাগবে, সাপোজ 7 AM ইন দ্য মর্নিং অর 6:30 AM ইন দ্য মর্নিং। সো আমাকে এটা কমিউনিকেট করতে হবে ডায়ালাইসিস পিপলের সাথে, তারা কমিউনিকেট করবে ট্রান্সপোর্টারের সাথে, যে পেশেন্টকে যাতে উপর থেকে নামায়, এই 4 তলা থেকে যাতে নিচতলায় নিয়ে আসে ওই সময়। সো এই যে কমিউনিকেশনটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। সো আমার যেটা সুবিধা হয়েছে, বা আমি যেটা বলবো, আমাদের অনেকেরই আমাদের নেফ্রোলজি ডিপার্টমেন্ট হচ্ছে খুবই মানে ফ্রেন্ডলি, সবাই টিচাররা খুবই ফ্রেন্ডলি, তারা কিন্তু যে কোনো ধরনের হেল্প করতে রাজি সবসময়। যে কোনো ধরনের প্রবলেম হলে আমরা বলি যে এটা কি হবে ওইটা কি হবে, তারা কিন্তু সবসময় হেল্প করে। সো ব্যাপারটা হচ্ছে গিয়া কো ওয়ার্কার যারা থাকবে তারা কিভাবে বিহেভ করবে এবং আপনার বিহেভিয়ার তাদের প্রতি কিরকম হবে টু গেট দেয়ার হেল্প, এটাই হচ্ছে ম্যানেজ টু ওভারকাম দ্যাম, ম্যানেজ টু ওভারকাম হার্ডল। এটা আমার আমার যেটা পার্সোনাল অপিনিয়ন। যদি আহ, আমি যেটা দেখেছি আমার পার্সোনালি এই 6 মাসের মধ্যে, এইটা যদি আমি অ্যাচিভ করতে পারি তাহলে অনেক প্রবলেম সলভ হয়ে যায়। তারপরে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন ছিল, বিসাইডস নেফ্রোলজি আদার ফেলোশিপ অপরচুনিটি উইদাউট ইউএস রেসিডেন্সি, যেটা আমি আগেই বলেছি, কিন্তু কিছু নন ক্লিনিক্যাল রিসার্চ ফেলোশিপ আর ক্লিনিক্যালের মধ্যে নেফ্রোলজি, আইডি এবং জেরিয়াট্রিক্স, এই 3টা প্রোগ্রাম হচ্ছে গিয়া অ্যাটলিস্ট আমাদের অ্যাপ্লিকেশনটা দেখবে তারা। তারপরে হচ্ছে গিয়া মোটিভেশনাল ইনসাইটস। মোটিভেশনাল ইনসাইটস যেটা আমার যেটা মনে হয় যে এখনকার অনেক সময় দেখা যায় অনেক মোটিভেশনাল স্পিকার কিন্তু আছে এখন। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে যেটা মোটিভেশন, একটাই মোটিভেশন, টু ডু সামথিং, একটাই মোটিভেশন, টু ডু সামথিং, আর কোনো মোটিভেশন নাই। এই ডু সামথিং যখন মাথার মধ্যে আসবে তখনই দেখা যাইব যে পরিবারের কথা মাথায় আসবে, কমিউনিটির কথা মাথায় আসবে, বা দেশের কথা মাথায় আসবে। আমি জানি না এটা পণ্ডিতের মতো শোনাচ্ছে কিনা বা খুব বাট এটাই হচ্ছে গিয়া আমার মোটিভেশন, টু ডু সামথিং। এবং হাউ হ্যাজ ইউর ফেলোশিপ শেপড ইউর ক্যারিয়ার এন্ড পার্সোনাল লাইফ, এটা তো অবশ্যই। যেমন একটা ফেলোশিপ অথবা একটা চান্স টু ইনকর্পোরেট ইনটু ইউর সিস্টেম, এটা কিন্তু অনেকভাবে শেপ করে ক্যারিয়ারকে। যেমন আমি যেটা বললাম, আমি ক্যারিয়ার পাথওয়ে যেটা বললাম, তারপরে ফেলোশিপ করার পরে যদি কেউ আইএম রেসিডেন্ট হয়ে যায়, তার কিন্তু উইন্ডোজ অফ লর্ড অফ উইন্ডোজ ওপেন হয়ে যায়। তো এটা বিভিন্নভাবে নিজেকে শেপ করতে পারবে সে কোন ক্যারিয়ার চাচ্ছে। এবং পার্সোনাল লাইফ তো অবশ্যই, যেমন আমি জানি না আমাদের এখানে যারা যারা এখানে ওয়েলনেস একটা বড় জিনিস, কিন্তু এই আমরা যে এই পিরিয়ডটা যারা পার করি বিফোর রেসিডেন্সি বিফোর ফেলোশিপ, নিজেরে মানে কুল এন্ড কাম রাখা, নিজেরে মানে সবার সাথে কমিউনিকেট করা। সো এই এই লাইফটা ব্যালেন্স করতে হয় পরিবারের সাথে, এবং ঢোকার পরেও কিন্তু পরিবারের সাথে ব্যালেন্স করতে হয়, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে পরিবারই হচ্ছে সব, তাই না?
তারপর হচ্ছে এনি ক্লোজিং থটস অর মোটিভেশনাল মেসেজেস ফর অ্যাসপায়ারিং বাংলাদেশি ডক্টরস পার্সুইং এ সিমিলার পাথ। ক্লোজিং থট হচ্ছে গিয়া আমি যেটা বলি যে আমরা যদি ঈশ্বরে বিশ্বাস করি, আমরা সবাই কাউ না কাউ বিশ্বাস করি, তাই না? তাইলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবার জন্য কিন্তু ওয়ে আছে। সো আমাদেরকে ওয়েটা খুঁজে বের করতে, আমাদের সবার জন্য কিন্তু পথ খোলা আছে। সো ওই ওয়েটা খুঁজে বের করতে হবে। ঈশ্বর আমাদের সবার জন্য কিন্তু ওপেনিং রেখে দিয়েছে। সো ওটা আমাদের বাইর করতে হবে যে হুইচ ওয়ান ইজ মাইন। সব পাথওয়ে সবার জন্য না, হুইচ ওয়ান ইজ মাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটাই হচ্ছে আমার ক্লোজিং থটস। যেমন আমার যদি দেশের রেসিডেন্সি না থাকে, তাইলে আমি কি আহ, এই এখানে এসে সার্টিফাইড হলাম, আমার কি রেসিডেন্সি হবে না? এখানেও রেসিডেন্সি হবে। ওভাবে রেসিডেন্সিতে হওয়ার জন্য ওভাবে কাজ করতে হবে। আমার কি প্রি রেসিডেন্সি ফেলোশিপ হবে না? এখানেও হবে। সো ক্রাইটেরিয়া গুলো দেখে দেখে ওভাবে কাজ করতে হবে, বিকজ এখন তো কম্পিটিশন। সো কম্পিটিশনে নিজেকে স্যুট করতে হবে। এটাই, এটা আমার কথা। মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ যে আমি এখানে মোটিভেশনাল স্পিকিং দিয়ে দিচ্ছি, সেটা না কিন্তু। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন যে আমাদের ঈশ্বর আমাদের সবার জন্য পথ খোলা আছে, জাস্ট টু ফাইন্ড আউট দিস ওয়ে, দ্যাটস অল। এবং আরেকটা যেটা আমি বলি যে আমাদের আজকের যারা অডিয়েন্স যারা এখানে আছে, আপনাদের মধ্যে কারো যদি বাংলাদেশের কোনো রেসিডেন্সি থেকে থাকে, হোম কান্ট্রি রেসিডেন্সি থেকে থাকে, একটু আমাকে জানায়, ইয়েতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা মাসুদের মাধ্যমেও আমাকে রিচ করতে পারেন। হ্যাঁ, এটা ভালো হতো যদি আমি এই প্রেজেন্টেশনের মধ্যে যদি আমার নাম্বারটা দিয়ে দিতাম, তাইলে আরো ভালো হতো, অথবা আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে ভালো হতো। এটাও আমার মাথায় আসেনি। তো যদি এরকম কেউ থাকেন আপনাদের, আমাকে একটু জানায়। আমি চেষ্টা করব আমার যতটুকু মানে আমার ক্যাপাসিটি আছে ওটা দিয়ে সাহায্য করার জন্য। And last but not the least, take care of your kidneys. And thank you so much. Thank you so much, Dr. Amidas, for sharing your insights with us. We got a lot of things and a lot of shared experience throughout your life. How did you like utilize your time to time, like from home country to US, and in the meantime in Canada also. So that's really amazing. The journey was really amazing. I think a lot of medical aspirants who are aspiring for US medical residency and fellowship, they will get tremendous help on today's discussion. And we have right now we have like some questions from the audience. The first question is, without home residency and working as house physician in US, anyone can apply clinical fellowship. Like someone, if they don't have home residency and doing house physician job in US, how's the possibility to get fellowship? এটার আনসার হচ্ছে গিয়া, আমি যেটা অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট দেখাইছি, ওখানকার কিন্তু একটা রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়া হোম কান্ট্রি রেসিডেন্সি, কারণ বোর্ড কোর্স। হ্যাঁ, তো যদি কেউ হাউস ফিজিশিয়ান হয়, সাপোজ আমি বললাম যে নেফ্রোলজিতে, একটা কথার কথা, এখন নেফ্রোতে যদি কেউ এক্সটেন্সিভ নেফ্রোলজি ওয়ার্ক থাকে, তার 5-7 বছর ধরে নেফ্রোতে কাজ করতেছে, নেফ্রোতে বিভিন্ন ধরনের রিসার্চ পেপার আছে, নেফ্রোতে সে হ্যান্ডস অন সবগুলাই উনি করেছেন। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক সময় তারা কনসিডার করে। বাট একজন যদি হাউস ফিজিশিয়ান হন, উনি ইন জেনারেল পেশেন্ট দেখতেছে, বাট ওনার নেফ্রোলজির ওইরকম ব্যাকগ্রাউন্ড নাই, এটা কিন্তু ওনার জন্য টাফ পিক আপ করা ওনাকে, এটা টাফ কিন্তু। আর মোস্ট অফ দ্য প্রোগ্রাম হচ্ছে গিয়া হোম কান্ট্রি রেসিডেন্সি, যদি এখানকার রেসিডেন্সি না থাকে।
মোস্ট অফ দ্য প্রোগ্রাম হচ্ছে হোম কান্ট্রি রেসিডেন্সি, কারণ তার এটা শো করতে হয় জিএমইতে শো করতে হয় যে ওনার যদিও আমাদের এখানে নাই, বাট ওনার হোম কান্ট্রি কিন্তু রেসিডেন্সি আছে, এটা শো করতে হয় ওদেরকে। সো এটা এটা একটু মুশকিল, বাট আমি Okay. আমি বলি না যে এটা অসম্ভব, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু মুশকিল। তবে এটাও ঠিক, সাপোজ উনি হাউস ফিজিশিয়ান হিসেবে যদি কাজ করে কোনো একটা স্পেসিফিক ডিসিপ্লিনে ফর লং ইয়ার্স, তাহলে আমি বলবো যে উনি ট্রাই করুন। Definitely. And I like, have got yeah, carry uh, on. I have got another question over here, that how to improve portfolio other than research works like clinical works, and how can we maintain those portfolios to provide that during our fellowship application? ওনার কি রেসিডেন্সি করা না করা নাই? Yes, রেসিডেন্সি করা। home residency and working as a consultant in back home. ওকে, এটা হচ্ছে গিয়া উনি যে প্রোগ্রামে করবে অ্যাপ্লাই, যেমন ইদার জেরিয়াট্রিক্স অর নেফ্রো অর আইডি, ওনার সিবিতে কানেক্ট করতে হবে, সিবিটা কানেক্ট করতে হবে ওই প্রোগ্রামের সাথে। এটা করলে ভালো। যদি উনি কোনো কম্পিটিটিভ প্রোগ্রামে অ্যাপ্লাই করে, যেমন স্লুর প্রোগ্রাম হচ্ছে কম্পিটিটিভ, সেক্ষেত্রে তারা চায় কি আমি যদি নেফ্রোতে অ্যাপ্লাই করি তাহলে আমার ব্যাকওয়ার্ড রেসিডেন্সিটা আমার একটু কানেক্টেড থাকলে ওটার জন্য স্ক্রুটিনি করতে সুবিধা হয়। হ্যাঁ, Yes. আর যদি কোনোভাবেই কানেক্ট করা না যায় তাহলে হতাশ হওয়ার কিছু নাই, ব্যাক হোম রেসিডেন্সি আছে, এটাই যথেষ্ট। ইউএসএমএল স্টেপস করা আছে ইনক্লুডিং স্টেপ 3, যথেষ্ট টু অ্যাপ্লাই। এখন আমি জানি না যে সে পিক করবে কিনা, বিকজ আরো 10 জন যদি অ্যাপ্লাই করে হোম কান্ট্রি রেসিডেন্সি তাহলে তো স্বাভাবিক না এটা। সো পিক, বাট হি অর শি ক্যান অ্যাপ্লাই। আচ্ছা, এখানে কি যেরকম কোনো লগ বুকের ব্যাপার আছে কিনা? যেমন আমাদের হোম রেসিডেন্সিতে আপনি অবশ্যই জানেন যে আমাদের একটা লগ বুক মেনটেন করতে হয়, যেটাতে কি কি কেস দেখেছি, প্রেজেন্টেশন, জার্নাল ক্লাব, সবগুলো কনসালটেন্টের কাছ থেকে কাউন্টার সাইন করে রাখতে হয়। এরকম কোনো কিছু প্রিজার্ভ করে রাখতে হবে কিনা, যেটা যারা ফিউচারে অ্যাপ্লাই করতে প্রিজার্ভ করতে পারে? না, আমার জানা মতো এরকম কিছু নাই। যেটা সবচেয়ে ফরমোস্ট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া ওই ডিপ্লোমা সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, এবং হচ্ছে গিয়া ওখানকার প্রোগ্রাম ডিরেক্টর একটা লেটার, এইটাই। হ্যাঁ। কারণ লগবুক অথবা এগুলা ইমমেটেরিয়াল। সো থ্যাংক ইউ। So we have one more questions that is like, what kind of questions were asked during your pre-residency fellowship interview? এটা তো আমি মাঝখান দিয়ে একটু বলে রাখি, আমি টোটাল পাইছি 14টা ইন্টারভিউ ফেলোশিপে। 8টা ইন্টারভিউ আমি দিছি, 6টা ইন্টারভিউ আমি ওনাদেরকে ইমেল করে উইথ মাই বেস্ট রিগার্ডস আমি বলছি যে আমি ইন্টারভিউ অ্যাটেন্ড করবো না। 8টা ইন্টারভিউর মধ্যে আমি 4টা ইন্টারভিউতে অফার পাইছি, আর 3টা অফার আমি ওইরকম ভাবে ওনাদেরকে জানাইছি যে আই অলরেডি অ্যাকসেপ্টেড ওয়ান অফার ফ্রম আদার সাইড, সো আই এম নট এবল টু। সো সেই ক্ষেত্রে বলা যায় যে ফেলোশিপ ইন্টারভিউ is a bit different from residency interview. Fellowship interview is more focused on the specialty you are applying. যেমন আইএম এর ইন্টারভিউ, যেটা রেসিডেন্সি ইন্টারভিউ, কিন্তু একটা ব্রড স্পেকট্রাম অফ ইন্টারভিউ, তাই না? আইএমএ কিন্তু অনেক কিছু ইয়ে করা হয়, বিকজ ইন্টারনাল মেডিসিন ইজ হিউজ, সবগুলো সাবজেক্ট কভার করে, তাই না? কিন্তু নেফ্রোর ইন্টারভিউ হচ্ছে গিয়া এরকম ভাবেই অনেক কিছু কভার করবে, বাট পার্টিকুলারলি ফোকাসড অন নেফ্রো, কিন্তু কভার করে কিন্তু অনেক কিছুই। আমার টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, হোয়াই নেফ্রো, হোয়াই দিস ইনস্টিটিউশন, কি কি কাজ করেছি নেফ্রোতে, কি কি দেখেছি, আমার হোম কান্ট্রি এক্সপিরিয়েন্স কি কি ছিল নেফ্রোতে, কিভাবে ম্যানেজ করতাম, ডায়ালাইসিস, হ্যান অনেক কিছু। তো এটা হচ্ছে একটা সেপারেট ডিসকাশন, যদি এরকম কেউ জানতে চায় যে কি কি ফেলোশিপের কোশ্চেন করে, এটা হচ্ছে সেপারেট ডিসকাশন। আইডির ফেলোশিপ হবে ডিফারেন্ট, ইন্টারভিউ ডিফারেন্ট, জেরাটিসের ইন্টারভিউ ডিফারেন্ট। হ্যাঁ, সো এটা হচ্ছে ডিপেন্ড করে যেটা।
Thank you very much. But I have sorry, I'm sorry. So in addition to that, যদি কেউ ওই স্পেসিফিক ইয়েতে ইন্টারভিউ দেয়, নেফ্রো বা আইডি বা জেরিয়াট্রিক্স অথবা জিআই যেটাই দেবে, তাকে কিন্তু ওইগুলো সম্পর্কে একটু ভালো করে আইডিয়া রাখতে হবে। যেমন আমার একটা কোয়েশ্চন ছিল এরকম যে আমাদের দেশে হেমোডায়ালাইসিস বেশি হয় নাকি পেরিটোনিয়াল ডায়ালাইসিস বেশি হয়? একটা কোয়েশ্চন ছিল এরকম। আমাদের তো হেমোডায়ালাইসিস বেশি হয়, তাই না? পেরিটোনিয়াল ডায়ালাইসিস কম। তারপরে আমরা আইসিইউতে কোন ধরনের ডায়ালাইসিস প্রেফার করি? তো এটা তো নেফ্রোলজির সম্পর্কে যদি আইডিয়া একজনের না থাকে, সে তো ওইগুলো আনসার দিতে পারবে না। তো যখনই পারবে না তখনই বুঝে যাবে যে আসলে নেফ্রোতে তো তুমি এটা মানে এজ এ টোকেন অফ ইয়ে হিসেবে নিচ্ছ, তুমি আসলে নেফ্রোতে তোমার ওইরকম কোনো ইয়ে নাই, এইরকম আর কি। Thank you very much for the answer. There is another question in chat box. Someone asked the question, currently I am doing neurosurgery residency in Bangladesh. I have done with step 1 CK and OET. How should I proceed further? এখন হচ্ছে গিয়া উনি যদি নিউরোসার্জারিতে রেসিডেন্সি করে, তাহলে আমার সাজেশন হচ্ছে গিয়া নিউরোসার্জারি উনি আগে কমপ্লিট করুন, ওনার রেসিডেন্সি আগে কমপ্লিট করুন। দিস ইজ দ্য ফরমোস্ট থিং। কমপ্লিট করলে হবে কি, ওনার এই দেশে আসার পরে দুইটা ডোর কিন্তু খোলা থাকবে তখন, রেসিডেন্সি ডোর এবং ফেলোশিপের ডোর, তাই না? সো এটাই হচ্ছে গিয়ে ফার্স্ট প্রায়োরিটি, ওনার আগে এটা কমপ্লিট করুন। তারপরে উনি স্টেপ 1, স্টেপ 3 এবং স্টেপ 3 দিয়ে তারপর উনি রেসিডেন্সির যুদ্ধে নামুক। সেক্ষেত্রে উনি স্টেপ 3 দিয়ে নামার সুবিধাটা হলো গিয়া উনি একই সাথে দুইটাতে পার্সু করতে পারবে, রেসিডেন্সিতেও পারবে, ফেলোশিপেও পারবে, বিকজ যে ওনার প্রি রেসিডেন্সি এটা হোম কান্ট্রি রেসিডেন্সি আছে। এটা হচ্ছে গিয়ে ওনার আমার সাজেশন আর কি ওনার প্রতি। Thank you very much. I have got another question, that is the year of graduation have any impact on fellowship like residency application? এটা একটু কম, ইয়ার অফ গ্রাজুয়েশনের এই মানে হাইটটা ইয়েতে কম, ফেলোশিপে অনেক কম, রেসিডেন্সি থেকে অনেক কম, বিকজ এখানে তারা চাই ওই রকম যার আসলে ওই সাবজেক্টের মধ্যে তারা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, তারা এরকমই চায়। এর জন্য ওই মানে হার্ডলসটা ফেলোশিপে একটু কম। Thank you very much. Okay, so before having more questions from the audience, I would like to invite you. There is upcoming Dream USMLE Step 1 and Step 2 batch. They will start Step 1 batch class, I think, from the December, and CK batch class from January. So the step 1 batch is about like 18th step 1 batch. So if anyone join Dr. Masood sir step 1 and step 2 batch, they will get all the opportunities, not only about the classes and all these things, also to have free observership, research opportunity, and more connection, with the doctors, senior, junior, and many more communication they will get. And it is like, for if it is step 1 batch, so it is like more 8-month or 9-month duration, and if step 2 CK, it's more likely 5 to 6-month duration. So anyone willing to apply for USMLE exams, maybe someone in their mid journey, or someone just going to start for the exam or for the preparation, they can join Dr. Masood sir's step 1 and step 2 batch. And if anyone willing to apply, so they can talk with the Dr. Masood sir through the WhatsApp or anyway. So yeah, you have always a chance to join step 1 batch and step 2 batch, and you will get research opportunity, you will get observership opportunity, you will have more communication. As Dr. Amit does said, like, communication is the key. Maybe you have a lot of things in your you have degrees, you have a good score, but if you don't have any communication skill, it is really tough. By far, a lot of panelists came in the session. They always
emphasize one thing, that is communication. So you can just start and you can just study by yourself. It is not that much, it's not that much big thing, but thing is that you have to have some communication. So I think Dream USMLE, and to connect with the Dr. Masood sir and all the colleagues who are studying together in the USMLE of in Dream USMLE batch, it will more helpful for all of you. So yeah, you can always talk, and we are all here. If doctor, like, you can always talk with us also. We are always here. You can share your thoughts in your like in our messenger and WhatsApp, about the Dream USMLE batch, and I will encourage you to join in Masood sir's step 1 and step 2 CK batch. I was the one of the student of Dr. Masood sir. I'm still a student of Dr. Masood because I completed step 1 by his guidance, and also I'm preparing for the step 2 by his guidance, and hopefully more to go. So yeah, you can always join. So thank you so much, Dr. Amit Das, for sharing your thoughts. It's really and tremendously helpful for all of us, because some of our colleagues who are completed step 2 CK, and applying for residency, they are also applying for residency fellowship. I think this is very time effective and at the same time suitable period of discussing these things, because upcoming cycle is not very far. So yeah. And Dr. Shapnaj, would you like to share like anything else from the question in comment box, if you think? Yes, in the comment box, we covered all the questions, I believe. And if the audience have any other queries, the chat box and the comment box is open every time. You can drop your question in the comment box, and we will try to answer those questions. Our Dr. Amit Das will also aware about it. And yes, as because he opened a platform for everyone, if you want to communicate with him about your personal circumstances as well, then you can also message him or Dr. Abdullah Masood sir as well. We will try to help you and we will reach your question to Dr. Amit Das as well. Yeah, even if you don't feel like, okay, I don't have any questions right now, and if you feel like after ending of the session, there is some questions arising in your mind, you can like drop the questions in the comment box and we will address it. And you can always talk with the Dr. Masood. He will address it towards Dr. Amit Das, and hopefully we'll get your answer. And again, anyone already done your residency, I mean home residency, you can talk with Dr. Amit Das for your further fellowship and all these things. I think it will be very helpful for all of you. And again, just before wrapping up, I just want to say the Dream USMLE Step 1 batch and Step 2 batch, it's not about only the class. There will be exclusive notes will be provided from the class. So you will get the class as well as notes from the classes, and hopefully it will be helpful for all of you. So like Dr. Amit Das, would you like to share anything before closing? For all of us, we are all from Bangladesh, and we are aspiring medical aspirant for US. And what's your last thoughts for us? আমার লাস্ট থট হচ্ছে, আমি একটা জিনিস কি ভুল করলাম কিনা, আমি জিজ্ঞেস করলাম না এখানে কেউ কি বাংলাদেশের বাইরে কেউ ইংলিশ স্পিকিং কেউ আছে কিনা, বুঝতে পারলো কিনা যে বাংলা যে কথা বললাম আমি। Oh no, hopefully not, I think. আমার মনে প্রথমে ডিসক্লোজার করা উচিত ছিল। আর আমার যেটা যেটা লাস্ট টাইম বলেছিলাম আর কি, যে আমাদের, কারণ আমি তো এই ফেজে ছিলাম এই কিছুদিন আগেও, হ্যাঁ। তো সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে গিয়া, যেটা আমি বললাম যে আমাদের সবার জন্য কিন্তু পথ খোলা আছে, হ্যাঁ। শুধু ওই পথটা বাইর করতে হয়, কারণ ঈশ্বর আমাদের সবার জন্য কিন্তু ওপেন করে রাখছে অনেকগুলা পথ।
ওইটা আমাদের খুঁজে বের করতে হবে। এটাই আমার ক্লোজিং থটস। আর যেটা বললাম যে যদি কারো এরকম হোম কান্ট্রি রেসিডেন্সি করা থাকে, হ্যাঁ, স্টেপ 3 পর্যন্ত করা থাকে, তাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে অথবা মাসুদের মাধ্যমে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, আমরা ট্রাই করবো যে আমরা আমাদের পক্ষ থেকে কিছু আমরা করতে পারি কিনা। হ্যাঁ, এই আর কি। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর থ্যাংকস ফর ইনভাইটিং মি ফর দিস auspicious session. So it was really amazing. And thank Thank you you so so much. much, Dr. Amitas, for sharing your all thoughts with us. And thank you once again, all the audiences. And I would just invite Dr. Shabnaz for wrap up the session. Thank you very much. I'm really thankful to Dr. Amitas as well as Dr. Abdullah Masood sir as well to arranging this such kind of a helpful webinar, and we get lots of insights and lots of information from you for our further progress in our career. I believe all of them will help for our home country as well as other people to apply for fellowship program as well. So thank you very much. And as we already mentioned, this webinar will be recorded and it will be available in Dream USMLE homepage. So if anyone missed it or join it afterward, then you can watch it anytime and give your feedback and your questions. And obviously, as like Tasneem already mentioned, Dream USMLE is also conducting courses for step 1, step 2, and OET, and also some residency based, how to improve your application, how to improve your CV, how to approach for your activities, your research work, enrich your CV, all kind of work actually helped by Dream USMLE. So if you are enthusiastic about pursue your career in US, then I would obviously recommend to join Dream USMLE, have some guidance, because without guidance, we can't go further. As Dr. Amit Das already mentioned, that you can read, you can gain your skills from book, but that networking and that teamwork is something you have to achieve by your day-to-day work. So I would obviously recommend you to connect with them and have some guidance, and having a guidance from someone expert and who is already working there is worthless. So thank you Yeah. very much for watching, and thank you very much. Hope we will arrange more webinar like this. And if you have any recommendation, if you have any requirement, what kind of webinar do you want, you can suggest us so that we can work on it and we can help you guys based upon Yeah. that. Thank you very much. I would and just welcome. like to add one more thing with Dr. Shabnaz. We have a mental support group too. So if anyone having like a lot of, I know like a lot of time we are going through a lot of mental stress. So Dream USMLE also has mental support group. So not only that, like step 1, step 2, step 3 batch, OET batch, residency batch, and not only that, you are getting like United States clinical experience through the virtual USCI, but also Dream USMLE have mental support groups. So anyone suffering from any issue, you can always address it, and we will always there for you. So like, yeah, that one thing I just thought like I should share with you guys. Yeah. So yeah, Shabnaz, Dr. Shabnaz, you can carry on. Thank you very much for all insights. I think we are at the end of this webinar, and that's all. I'm extremely thankful to Dr. Amit Das for your Thank you so valuable much. time and your guidance as well, and Dr. Abdullah Masood sir. Thank you very much, and we pray and we hope we will progress like this for the future and help our country and country people, newly doctors and old graduates, all of them. Thank you. Thank you so much. Take care. Okay, Bye-bye. bye. Take care. Bye bye.